প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন ফার্স্ট ওয়াশ এখন কি চাই। পুরো অনুষ্ঠান জুড়ে আজ আপনাদের সাথে আছি আমি সঞ্জিদা রহমান। অভিজ্ঞজনদের মতে দেশের অন্যতম বিশৃঙ্খল খাতের একটি হলো স্বাস্থ্য খাত। এটি একটি বহুমাত্রিক খাত, যার একদিকে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, অন্যদিকে রয়েছে ঔষধ এবং তার সহায়ক শিল্প ও চিকিৎসা সরঞ্জাম তৈরির শিল্প। আবার রয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সহ বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। এ খাতে সেবার ধরনও বিস্তৃত: প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ ও প্যালিয়েটিভ। আবার সেবার ধরনও বহুমাত্রিক: অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও ইউনানি। বহু বিস্তৃত এই খাতের পরতে পরতে আছে নানা সমস্যা ও সংকট। আর এসব সংকট ও সমস্যার কারণে চূড়ান্ত বিচারে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা নিয়ে বেড়েই চলেছে জন অসন্তোষ। স্বাস্থ্য খাত ও স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ আমাদের সবার জানা, কিন্তু মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সমস্যা ও সংকটের পেছনে নীতিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনার সংকট সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা ওয়াকিবহাল নন। স্বাস্থ্য খাতের মূল সমস্যা ঠিক না করে প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ ও প্যালিয়েটিভ সব ক্ষেত্রে মানুষের কাঙ্ক্ষিত সেবা পূরণের চিন্তা অবান্তর বলে মনে করেন বিশেষজ্ঞরা। সে কারণে পরিবর্তিত বাংলাদেশে জোর দাবি উঠেছে স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য খাত পুনর্গঠন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন, অন্যতম সদস্য, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, এবং সাথে আছেন ডক্টর আনিকা তাহসিন খান, পাবলিক হেলথ স্পেশালিস্ট, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ইয়ুথ। আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য খাতের সমস্যার মূলে কিছু কারণ রয়েছে। সেগুলো হলো সরকারি ও বেসরকারি খাতে যত্রতত্র মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভেঙে 2 বিভাগ করা, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা থেকে নার্সিং ও মিডওয়াইফারি ব্যবস্থাপনা আলাদা করা, যত্রতত্র ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া, ব্যবস্থাপনা ত্রুটি, স্বাস্থ্যসেবার গুণগত মান নিয়ন্ত্রণের জন্য মাঠ প্রশাসনকে শক্তিশালী না করা, ঔষধের গুণগত মান রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া। শুরুতে আপনাদের দুজনের কাছে একটি কমন প্রশ্ন। আমরা কিছু স্বাস্থ্য খাতের সমস্যা আমরা দেখে আসলাম, কি কি সমস্যা আছে। এই সমস্যাগুলোর বাস্তবতা কি এবং এর বাইরেও আসলে কোনো সমস্যা আছে কিনা আপনাদের ক্ষেত্র থেকে কি মনে হয়? যদি শুরুতে আমরা মোহাম্মদ আকরাম হোসেন আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে ধন্যবাদ। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছেন স্বাস্থ্য খাতের জন্য। স্বাস্থ্য খাতে অনেক সমস্যা, তো এত সমস্যাগুলো হয়তো এত অল্প সময়ে বিস্তারিত আলোচনা করা কঠিন। আমার মনে হয় যে সমস্যাগুলো আপনি চিহ্নিত করেছেন সেটা নিয়ে আমরা কথা বলি, এবং পাশাপাশি আমরা যখন কথা বলবো এর মাঝখানে কিন্তু আরও কিছু কিছু বিষয় চলে আসবে, ওইটা নিয়েও আমরা কথা বলবো। জি জি, এর বাইরে আর কিছু আছে, কিন্তু যা এক্সিস্টিং আছে সেগুলোর বাস্তবায়ন নিয়ে আসলে মূলত কথা। আমরা যদি আনিকা তাহসিন আপনার কাছে জিজ্ঞেস করি যে যে সমস্যাগুলো দেখলেন আপনি, এগুলোর বাস্তবায়ন নিয়ে আসলে কি করা যেতে পারে, বা সমস্যাগুলো কতটুকু ভ্যালিড বলে মনে হয় যা ছিল, সবগুলো কি সঠিক? ভ্যালিডিটির ব্যাপারে লেটস ডিসকাস। আমরা তো স্টেপ বাই স্টেপ গোয়িং থ্রু, আমরা কথা বলার সাপেক্ষে আই উইল গেট টু point out each and every points, আমরা কথাগুলো ডিসক্রিপশনে যাব, বাট দেন অ্যাজ আ হোল ইয়েস there is a, আপনি যে পয়েন্টসগুলো বলেছেন ওগুলো একটা সিস্টেমিক অ্যাপ্রোচের মাধ্যমে পড়ে, অ্যান্ড ডেফিনেটলি আমরা কীভাবে হলিস্টিক অ্যাপ্রোচ যাবো, নট অনলি সিস্টেমিক বাট অলসো হলিস্টিক অ্যাপ্রোচে আমরা কীভাবে এগুলি ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা অ্যাড্রেস করতে পারি। আই থিঙ্ক দেয়ার আর ভ্যালিড পয়েন্টস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আকরাম হোসেন, আপনার কাছে এই জায়গাটাতে জানতে চাওয়া যে মেডিকেল ভর্তি পরীক্ষা ভীষণ প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা, এবং এই পরীক্ষার মাধ্যমে ডাক্তারের জন্য একটি সিট আসন আসলে নিজের জন্য নিশ্চিত করা হয়। তো এই ক্ষেত্রে যারা মেডিকেল সেক্টরে ভর্তি হচ্ছেন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় শিক্ষক আমাদের দরকার এবং সাথে যে শিক্ষা উপকরণগুলো দরকার, সেগুলো কি আমাদের মেডিকেল সেক্টরে এখন অ্যাভেলেবল? আপনাকে ধন্যবাদ। আমরা জানি আসলে বিভিন্ন সময় অনেক মেডিকেল কলেজ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এর মধ্যে সরকারি খাতেও প্রায় প্রতিটা ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ চলে এসছে, সরকারি বা বেসরকারি মিলে। এখন এটা সত্য যে বাংলাদেশের পপুলেশন অনুযায়ী ডাক্তারের সংখ্যা কম, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কোয়ালিটিবিহীন মেডিকেল শিক্ষা ব্যবস্থা চালু রাখবো। মেডিকেল শিক্ষা ব্যবস্থাতে প্রত্যেকটা ডাক্তারকে একটা নির্দিষ্ট মান অর্জন করতে হবে। এই মান অর্জনের জন্য যে ব্যবস্থাপনা বা যে মনিটরিং বা সুপারভিশন দরকার ছিল সেগুলো কোনোটাই কিন্তু বিদ্যমান নাই। প্রথম প্রবলেমগুলো কোথায় হচ্ছে? আপনি বলেছেন উপকরণের কথা। আমি সাম্প্রতিকভাবে একটা মেডিকেল কলেজ ভিজিট করতে গিয়েছিলাম এই কিছুদিন আগে, গত মাসের 20 তারিখে।
আমি ওখানে গিয়ে দেখি যে যে গ্যালারি আছে, গ্যালারি ছাদ ভেঙে পড়ছে, হোস্টেলের ছাদ ভেঙে যাচ্ছে, বিল্ডিংগুলো পুরনো হয়ে গেছে। 56 বছর আগে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি পুরনো 8টা মেডিকেল কলেজের একটি। ওখানে 55 জন অধ্যাপকের জায়গায় 5 জন অধ্যাপক আছেন। ওখানে কোনো ছাত্র অভিযোগ করেছেন যে 5 বছরে উনি কোনো মেডিসিনের অধ্যাপকই দেখতে পাননি। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা শুধু যে পুরনো 8টা মেডিকেল কলেজের একটির বর্ণনা আমি দিলাম, বাকিদের অবস্থা কি? বাকি সরকারি মেডিকেল কলেজগুলোই রীতিমতোভাবে শিক্ষক স্বল্পতায় ভুগছে, বেসিক সাবজেক্টের অবস্থা গুরুচরণ, অন্যান্য অবস্থাটাও খুবই খারাপ, এবং পাশাপাশি শিক্ষা উপকরণ বা অন্যান্য কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাই, থাকার জায়গার বন্দোবস্ত নেই। একটা ক্লাসে গ্যালারিতে 250 জন স্টুডেন্ট একসাথে ক্লাস নেওয়া হচ্ছে, এটি একটি বাস্তবতা। আমি এখানে আনিকা আছেন, উনি দুবাইতে পড়াশোনা করেছেন। আমি আনিকাকে প্রশ্ন রাখতে চাই আমার তরফ থেকে যে উনি বলতে পারবেন যে ওনার ক্লাসে কতজন পড়তো। সারা পৃথিবী এখন হচ্ছে স্মল গ্রুপ টিচিংয়ের যুগ, এবং সেখানে কিন্তু টিচার স্টুডেন্টদের ইন্টারাকশন ভালো হয়, এবং টিচারের পারফরমেন্সের উপর স্টুডেন্টরা ফিডব্যাক দিতে পারে যে টিচাররা কী করলেন, কতখানি করলেন সেটার উপরে। যেখানে শিক্ষকই নেই সেখানে ফিডব্যাক কীভাবে দিবে? যেখানে শিক্ষকই নেই, পড়াবে কে? লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই, মুখে মুখে ডিজিটালাইজেশনের কথা হচ্ছে, কিন্তু ডিজিটাল ফ্যাসিলিটি কোনোটাই নেই। যদি তা না হয়ে থাকে, এরকম একটা বাস্তবতায় আমরা কি করে আগাবো? আমাদেরকে অবশ্যই বড় ধরনের পরিবর্তনের কথা চিন্তা করতে হবে স্বাস্থ্য খাতে, আসলে মেডিকেল সেক্টরে। আনিকা তাহসিন, আপনার কাছে আসলে এই জায়গাটায় তিনি যেমন বললেন যে আপনি মেডিকেল সেক্টরে পড়েছেন, তবে সেটি দেশের বাইরে, তো সেখানে আসলে আপনি যে পড়ার এনভায়রনমেন্টটা দেখেছেন, সেখান থেকে ওই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে এই উত্তরটি আশা করব যে মেডিকেল শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে গড়ে তোলার জন্য আসলে আমাদের বর্তমানে আসলে কি করা উচিত? থ্যাংক ইউ স্যার ফর খুব একটা ভ্যালুয়েবল একটা প্রশ্ন আমাকে করার জন্য। আমি লাস্ট 12 ইয়ার্স ধরে আমি কিশোরীদের সাথে কাজ করে আসছি, রুরাল লেভেলে বলতে গেলে, গ্রামে, একদম সেমি ডিস্ট্রিক্ট ওদের সাথে। এখনও বাংলাদেশে কাউকে প্রশ্ন করলে ওদের ফার্স্ট, একটা মেয়েকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কি হতে চাও, সে ফার্স্ট ইদার বলবে ডক্টর, সে ডক্টরই হবে। সো দ্য অ্যাসপিরেশন, আমাদের কতগুলো স্টুডেন্টস অ্যাসপিরেশন যে ওরা ডাক্তার হতে চাচ্ছে, একটা গুণমানে বাংলাদেশে একটা ভালো মানের একটা ডাক্তার হতে চাচ্ছে। নাও হিয়ার কামস দ্য কোয়েশ্চেন যে কোয়ালিটি এডুকেশন, আমরা কোয়ালিটি এডুকেশন কতটুকু আমরা প্রোভাইড করতে পারছি। আমরা যদি রুট লেভেল থেকেই যাই, যদি আমরা স্কুল থেকে যাই, স্কুল থেকে তো তার একটা স্টুডেন্টের এডুকেশন স্টার্ট হয়। আমরা স্কুল থেকে রিফর্মের একটা এখানে আমাদের সুযোগ আছে, বিকজ একটা স্কুলেই আমরা দেখে আসছি যে দ্যাট ইজ নর্মাল টু হ্যাভ, আপনার একটা ক্লাসের মধ্যে 100 জন বাচ্চা অথবা ক্লাস্টার করে একটা কনফারেন্সে বাচ্চারা বসলো। দিস ইজ হোয়াট দে হ্যাভ বিন সিইং ফ্রম দেয়ার ইয়াং এজ। এখান থেকে তারপর যাচ্ছে হচ্ছে মেডিকেল কলেজে। আর মেডিকেল কলেজে আমি বলবো যে কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করাটা ভেরি মাচ নেসেসারি, বিকজ আপনি দেখে থাকেন যে বাইরের দেশে একটা রেশিও থাকে, তাই না? একটা রেশিও থাকে যে 1:10, 1:12। এই রেশিওটা মেনটেন করার নেসেসিটিটা আমরা কেন দেখি? যদি আমি এখন আপনি যদি বসে কথা বলেন, আমরা 2 জন স্টুডেন্ট আছি, আমি স্পেসিফিক্যালি জানতে পারবো একটা রোগ কি, এটা ডায়াগনোসিস কি, এটার প্রিজাম্পশনস কি, এটা সিমটমস কি হতে পারে, এটার ট্রিটমেন্ট কি হতে পারে, রাইট? উই ক্যান হ্যাভ আ 1-to-1 ডিসকাশন অর 2-to-1 ডিসকাশন। বাট ওয়েন ইট কামস টু বাংলাদেশ, যখন একটা স্যার বলে থাকলো যে গ্যালারিতে গিয়ে দেখলো যে 200-র মতো স্টুডেন্টস বসে থাকা, তখন হাউ ক্যান ইউ হ্যাভ দ্যাট কোয়ালিটি ইনটু এডুকেশন? পার্সোনাল কমিউনিকেশনের জায়গাটা আসলে নেই বললেই চলে। ইট ইজ নট পার্সোনাল কমিউনিকেশন, বাট ইট ইজ ডিপ কমিউনিকেশন বলবো। আপনি যখন একটা এডুকেশন, একটা টিচারের সাথে কথা বলে থাকেন, আপনার ইউল হ্যাভ লটস অফ কোয়েশ্চেন্স। তখন আমাদের স্টুডেন্টসরা কি করে জানেন বাংলাদেশে? স্টুডেন্টসরা তখন ক্লাসে বসে, গ্যালারিতে যায়, শুনে না কি হচ্ছে ক্লাসে, দে ডোন্ট ইভেন বদার। তারপর গিয়ে তারা গুগলে গিয়ে পড়ে যে দে ফাইন্ড আউট বুকস, টেক্সট বুক। আর আমাদের তো অনেক এখন রিভিশনস বুকস আছে, ওগুলো দিয়ে তারা ফলো করে। সো ক্লাসের কোয়ালিটি এডুকেশনটা এনশিওর হয় না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেকেন্ড হচ্ছে এফিসিয়েন্সি অফ দ্য প্রফেসরসের এখন একটা নর্মস চলে আসে, দিল কাম একটা ডিউটি, তারা স্কুল মেডিকেল কলেজে আসবে, তারা ক্লাস নিবে, ক্লাস নিয়ে চলে যাবে, বাট দ্যাট এথিক্স, দ্যাট একটা মানুষের একটা থাকে যে হ্যাঁ আমি ক্লাসে আসলাম, দে আর মাই স্টুডেন্টস, আই হ্যাভ টু bring them as efficient doctor because they have a very important duty, that is saving lives. এই জিনিসটা যদি যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে না আসবে, we cannot have a quality education environment. Third হচ্ছে infrastructure. আমি স্যার প্রফেসর আমরা অ্যাম্পল অফ প্রফেসর আমরা একটা কলেজে দিলাম, 60টা দিলাম, ঠিক আছে, স্টুডেন্ট কমালাম, বাট দেন দ্য কোয়ালিটি এডুকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্টস অ্যান্ড দ্য রিসার্চ টিম। এই জিনিসটা, তিনটা জিনিস যখন কম্বাইন হবে, দেন ইউ গেট আ কোয়ালিটি এডুকেশন, যেটা বাইরের দেশে হয়ে থাকে, তখন ওখানে রেশিও কম থাকে। মোহাম্মদ আকরাম হোসেন, আপনার কাছে এই জায়গায় জানতে চাই যে মেডিকেল, ডেন্টাল বলি কিংবা নার্সিং ইনস্টিটিউট যেটাই বলি না কেন, সেক্ষেত্রে যারা প্রশিক্ষণ দিচ্ছেন বা পড়াচ্ছেন, তারা যে ট্রেনিংটা পাচ্ছেন ওটা কি এখন আমাদের দেশে প্রপারলি দেওয়া হয় কিনা, বা কতটুকু অ্যাডভান্সড ওয়েতে দেওয়া হয়? না, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি যে বেসিক যেটাতে আমরা অনেক একটু আগে বললেন, আসলে টিচিংয়ের যে বেসিক নর্মসটাই কিন্তু অ্যাবসেন্ট। যে টিচিংটা বেসিক্যালি মানে অনেকে যেটা বলার চেষ্টা করলেন যে স্মল গ্রুপ টিচিং, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে নাই কিন্তু। তো এখন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ওই জায়গাটাও অ্যাড্রেস করতে হবে। আপনার যেই কজন শিক্ষক আছেন, আমি একটু আগে বলেছিলাম যে বেসিক সাবজেক্টের টিচার অ্যাবসেন্ট, অ্যানাটমি, ফিজিওলজি, এসব সাবজেক্টে প্যাথোলজিতে কেউ যেতে চান না, পড়তে চান না, বায়োকেমিস্ট্রি টিচার পাওয়া যাচ্ছে না, ফিজিওলজি টিচার পাওয়া যাচ্ছে না। এখন এইটা একটা বড় সমস্যা, এবং দেখা যাচ্ছে যে কোনো মেডিকেল কলেজের একজন লেকচারার, যিনি অ্যানাটমি লেকচারার, যিনি কিন্তু ওই অ্যানাটমির উপরে কোনো ডিগ্রিধারী নন, উনি হয়তো একজন লেকচারার, উনি কিন্তু পুরো ডিপার্টমেন্টের প্রধান। তো এটা একটা কঠিন বাস্তবতা। এখন এর পাশে যেটা হলো যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ওনাদের প্রশিক্ষণ যথাযথ হচ্ছে কিনা, ওনারা তো অনেকে আছেন ওই বিষয়ে ডিগ্রিধারী নন, তার মানে বেসিকই নেই। তার বলে প্রশিক্ষণ তো পরবর্তী জায়গা, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের টিচাররা কে ছিলেন? আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার টিচাররা ছিলেন সবাই কেউ অ্যানাটমিতে ডক্টরেট করা, ফিজিওলজিতে ডক্টরেট করা, অথবা বাইরের দেশ থেকে পোস্ট গ্রেড করা। কিন্তু আজকের বাস্তবতাটা হলো যে এইখানে এইরকম টিচারের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য বলা যেতে পারে। তার মানে আরেকটা বেসিক সাবজেক্ট ফার্মাকোলজি, এই সব জায়গাগুলোতে কিন্তু এইরকম পোস্ট গ্রেড ডিগ্রিধারী অথবা ডক্টরেট ডিগ্রিধারী লোকজন থাকার কথা, সেগুলো কিন্তু বাস্তবে নাই। আচ্ছা, তার মানে হলো এখন আমাদের একটা সেন্টার ফর মেডিকেল এডুকেশন আছেন, ওনারা কিছু কিছু ব্যাপারে টিচিং কীভাবে দিতে হবে, টিচিং ম্যাথোডোলজি কীভাবে দিতে হবে, এইগুলো করছেন, কিন্তু টিচারই তো নাই। আপনি যে যাদেরকে শেখাবেন, যারা যে ইনস্ট্রাকশন দিবে, এটা কিন্তু শুধুমাত্র আমি বলি টিচিংটা কিন্তু এটা হলো, আমি বেসিকের কথা বললাম, কিন্তু এরপরে আছে ক্লিনিক্যাল টিচিং। ক্লিনিক্যাল টিচিংয়ে যারা পড়াবেন, কারা পড়ায়? মোস্ট অফ দ্য পড়ানো হয়, আমরা বলি যারা রেজিস্ট্রার, ওরা পড়াশোনা করায়। তারপরে হলো রেসিডেন্ট ফিজিশিয়ান, রেসিডেন্ট সার্জন, পড়াশোনার এটা কিন্তু একদম নিচের লেভেলটা, কিন্তু ডে টু ডে প্র্যাকটিক্যাল পড়াশোনা কিন্তু ওরা করায়। এর উপরে কিন্তু টিচাররা পড়ায়। মনে করেন যারা টিচার থাকেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা নর্মালি তারা কিন্তু বিভিন্ন সময় স্মল গ্রুপ টিচিং যেগুলো হয়, ক্লিনিক্যাল টিচিংগুলো করে। এখন ওখানে যদি 100 জন লোককে একজন মানুষ পড়ায়, এটা কি বাস্তবে সম্ভব? একজন রুগী কি 100 জন একসাথে দেখতে পারবে? এটা কি সম্ভব? তার মানে ওই জায়গাগুলোতেও কিন্তু সম্ভব হচ্ছে না। তার মানে আমাদের কিন্তু যে অনেকগুলো ডিফিকাল্টিগুলো আমাদের ফেস করতে হচ্ছে। কিন্তু যদি আমরা স্বাস্থ্য সেবার দিকে এখন মুভ ফরওয়ার্ড করি, কারণ পার্সপেক্টিভ তো আসলে জনগণকে স্বাস্থ্য সেবা প্রদান করা, প্রাইমারি হোক বা সেটা অ্যাডভান্স পর্যায়ে হোক। স্বাস্থ্য শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞরা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবাকে একীভূত করে প্রোমোটিভ ও প্রিভেন্টিভ সেবার উপর জোর দিয়ে জিপি সেবার আদলে গ্রামীণ এলাকায় প্রাইমারি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর কথা বলেছেন। এসব করার জন্য বিদ্যমান যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, সেখানে কি কি আইন সংশোধন করতে হবে বলে আপনার মনে হয়? এটার বাস্তবতাটা আগে আমাদের বুঝতে হবে। যে আমরা জানি যে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে প্রতি 6000 একটা জনগোষ্ঠীর জন্য। আমরা জানি যে ইউনিয়ন পরিষদে বাংলাদেশের বর্তমান কাঠামোতে 30,000 লোক বাস করেন। এখন মানে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো যেখানে আছে, সে জায়গাটাগুলোতে কিন্তু বাস্তবে কিন্তু একটা প্র্যাকটিশনার যে লোকাল লেভেল জিপিকে দেয়া, এটা প্র্যাকটিক্যাবল না, ইটস নট প্র্যাকটিক্যাল।
তাহলে কোথায় আমরা দিতে পারি? আমরা দিতে পারি ইউনিয়ন পর্যায়ে, কারণ আজকে ইউনিয়ন পর্যায়ে তো নাই। ইউনিয়ন পর্যায়ে হয়তো এটা হতে পারে যে আমাদের এখন ইউনিয়ন পরিষদের 30,000 যদি জনগোষ্ঠী থাকে, তাহলে আমাদের ইউনিয়ন পরিষদে ওই জায়গাটাতে ইউনিয়ন সেন্টারে বা কাছাকাছি জায়গাতে ইউনিয়নে যদি আমরা 2 জন যদি জিপিকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পারপাসটা সার্ভ হয়ে যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে কমিউনিটি ক্লিনিক লেভেলে আসলে জিপি দেওয়া সম্ভব। আচ্ছা, প্রাইমারি স্বাস্থ্যসেবা পাওয়ার বর্তমান পদ্ধতিগুলো আসলে কি কি? প্রায় অনেকগুলো সিস্টেম আছে, আপনি জানেন যে একটা হলো সরকারিভাবে, তো একটা তো আপনি বললেন যে আমি কমিউনিটি ক্লিনিকের কথা বললেন, তারপর ইউনিয়ন পরিষদ আছে, তারপর একটা অংশ আছে ফ্যামিলি প্ল্যানিং থেকে সাপোর্ট দেওয়া হয়, আরেকটা হলো যে বেসরকারি কিছু সংস্থাও কিন্তু সাপোর্ট দেয়, এবং আরেকটা হলো যে উপজেলা পর্যায়ে এবং ডিস্ট্রিক্ট পর্যায়েও কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালগুলো কিছু প্রাইমারি দিয়ে থাকে, এবং ইভেন ঢাকা শহরেও। এবং সবচেয়ে যেটা ল্যাকিং সেটা হলো ঢাকা শহর বা এরকম শহরগুলোতে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের বাস্তব কোনো ব্যবস্থা নাই। ইমিউনাইজেশন গভর্নমেন্ট লেভেল থেকে ইমিউনাইজেশনটা করা হচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন প্রাইমারি মানে শহরগুলোতে কি হচ্ছে, জিপির কোনো ফর্মাল অর্গানাইজ কোনো সিস্টেম নাই। এবং ইভেন বেসিক হেলথ কেয়ারের মধ্যে একটা হেলথ কেয়ার হলো যেমন গর্ভবতী মাদের ডেলিভারি করানো, সেটারও কোনো ব্যবস্থা কিন্তু শহর অঞ্চলে বাস্তবে নাই। তাদের সবাইকে মেডিকেল কলেজে চলে যেতে হচ্ছে, বড় বড় জায়গায় চলে যেতে হচ্ছে। সুতরাং তারা কিন্তু আসলে ওই জায়গাগুলোর উপরে প্রেশার পড়ছে, এবং বাস্তবে কিন্তু সেবাটা জনগোষ্ঠী ভিত্তিক হচ্ছে না, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তো বেসরকারি খাত নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রাইমারি যেই স্বাস্থ্যসেবার ব্যাপারটা, আমি আনিকা তাহসিন আপনার কাছেও এই বিষয়টি নিয়ে একটু জানতে চাবো ছোট্ট করে, যে বেসরকারি খাত থেকেও কিন্তু প্রাইমারি স্বাস্থ্যসেবা আমরা নিই বা নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটার সেবার মূল্য আসলে অত্যন্ত বেশি, সকলের জন্য অ্যাফোর্ডেবল হয় না। আসলে সরকারের কি দায়িত্ব নয় বেসরকারি খাতের প্রাইমারি স্বাস্থ্যসেবার মূল্যটা আসলে নির্ধারণ করে দেওয়া? আপনার কি মনে হয়? এখানে কিন্তু আসলে স্যার যেটা বলেছে ওখান থেকে আপনার যেতে হবে যে আপনার অ্যাভেইলেবিলিটি অফ সার্ভিসেস, মূল আপনার যে প্রাইস পয়েন্টটা যে আপনি দিয়ে দিবেন, মূল্যটা নির্ধারণ করে দিবেন, ওইটা করার আগে আপনার আগে সার্ভিসেস দিতে হবে, রাইট? হোয়াট আর দ্য সার্ভিসেস, প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসগুলো কী কী প্রিডিফাইন করতে হবে। দেন আপনি যাবেন হচ্ছে সেকেন্ড স্টেপে। হয়তো বা আমরা এখানে ডিসকাশন করছি দেখে উই আর টকিং অ্যাবাউট, আমরা প্রাইস পয়েন্ট নিয়ে কথা বলছি, কোয়ালিটি সার্ভিস নিয়ে কথা বলছি, বাট লেটস গেট টু দ্য পয়েন্ট যে আমাদের অ্যাভেলেবল পয়েন্টসগুলো কী কী আছে। আপনি প্রথমেই যে গ্রাফিক দিয়ে আপনি যে পয়েন্টসগুলো আমাদেরকে বলেছেন, অন হোয়াট বেসিস, এটা আপনি কি বেসিসে বলেছেন? ইনসাইটস, যে আপনি চোখে দেখেছেন, আমি দেখেছি, শুনেছি, সেগুলো রিপোর্ট হচ্ছে, মানুষের অভিযোগ আছে, বাট ইউ আর নট ডুইং আ পারফেক্ট রিসার্চ। আমাদের এখান থেকে ব্যাক এন্ডে কোনো বেসলাইন রিসার্চ বা করা হয়নি যে লেটস গেট টু দ্য পয়েন্ট যে প্রাইমারি হেলথ সার্ভিসেস, স্যার যেটা বললো যে গ্রাম লেভেল, লেটস টক অ্যাবাউট শহর। এখন শহর মানে আপনি যদি ঢাকাকে চিন্তা করেন, দ্যাটস নট ইট। আপনার আমার আরও শহর আছে, খুলনা শহর আছে, সিলেট শহর আছে, লেটস টক অ্যাবাউট দোজ শহর, হ্যাঁ, মফস্বল আছে, রাইট? তো ওখানে আমরা কথা বলি, আগে আমাদের বেসলাইনটা করতে হবে যে কি কি ওখানে নট অনলি কোয়ান্টিটেটিভ বাট কোয়ালিটেটিভ ওয়েতে আমাদের কি কি ওখানে অ্যাবসেন্স আছে। দেন আপনি যাবেন হচ্ছে আপনি এটাকে কি গ্যাপগুলো কীভাবে ফিল আপ করবেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রাইস পয়েন্ট, যেটা আপনি বলে আছেন যে আমাদেরকে সরকার থেকে কি আমাদেরকে ফিক্স করে দিতে হবে কিনা। হ্যাঁ, যদি গভর্নমেন্ট হয়ে থাকে, ইয়েস, একটা গভর্নমেন্টের একটা প্রাইস পয়েন্ট আছে যে উই হ্যাভ টু ফিক্স আ প্রাইস। বেসরকারি খাতে কি হস্তক্ষেপ নাও সরকার লেটস করতে টক পারে অ্যাবাউট কিনা? প্রাইভেট হচ্ছে প্রাইভেটাইজেশন যখন যায়, দ্যাট ইজ ইয়োর ওন অর্গানাইজেশন। এখন আমি যদি একটা হাসপাতাল দিই, আই উইল থিঙ্ক অ্যাবাউট আমি কতটুকু স্পেন্স করেছি, আমার কতটুকু প্রফিট আসতে হবে, দ্যাট ইজ আ টোটাল ডিফারেন্ট গেম। বাট হ্যাঁ, সরকারি ক্ষেত্রে যেটা করতে পারে ওটা হচ্ছে বেসিক যে টেস্টগুলো, বেসিক টেস্ট, সিবিসি টেস্টগুলো বলে থাকি, বেসিক টেস্টগুলোর একটা প্রাইস পয়েন্ট ফিক্স করে দেওয়া। এক্সরে, ইসিজি, এখন ইসিজির যেমন কিছু কিছু জায়গায় আপনি 250 টাকা, কিছু কিছু জায়গায় গিয়ে দেখবেন 450 টাকা, এভার কেয়ার বা বড় বড় হসপিটালসকে দেখবেন 450, 500, 600 টাকা করে, রাইট? সো লেটস হ্যাভ আ প্রাইস পয়েন্ট অন বেসিক সার্ভিসেস। এখন আপনি যদি বলতে যান যে আমি এখানে বসে যদি বলি আপনাকে যে হ্যাঁ প্রাইস পয়েন্ট গভর্নমেন্টের সেট করে দেওয়া উচিত, দ্যাট ইজ টোটালি অ্যাবসার্ড হবে। কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য আসলে নির্দিষ্ট কোনো প্রাইভেটাইজেশনে একটা আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে আসলে প্রাইমারি হেলথ কেয়ারটা অ্যাকচুয়ালি হলো বেসিক কেয়ার। বেসিক কেয়ারটা মানে আমি যেটা মনে করি এটা সরকারকে প্রোভাইড করতে হবে। যদি কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এটা দিয়ে থাকে, বেসরকারি প্রতিষ্ঠান, এটাও সরকারকে ওটা রিইনভেস্ট করতে হবে এবং সেক্ষেত্রে সরকারি মূল্যগুলো নির্ধারণ করে দেবে কার থেকে সে কীভাবে ইমার্জেন্সি এবং বেসিক সার্ভিসটা নিবে। প্রাইমারি হেলথ কেয়ার এগুলো কিন্তু এসেনশিয়ালি গভর্নমেন্ট শুড
provide these services. ওকে এবং জনগণকে আসলে It will be- সরকারের উপরে এই বিষয়ে ভরসা It করতে should হবে। be free of cost. ওকে আমরা তো আসলে প্রাইমারি স্বাস্থ্যসেবার যে আসলে সমস্যাগুলো বা এটা নিয়ে একটা মূল্য বা যা কিছু নিয়ে আমরা কথা বললাম, এর পরবর্তীতে যেটি উঠে আসে সেটি হচ্ছে আমাদের সেকেন্ডারি বা অ্যাডভান্স ট্রিটমেন্টের যে বিষয়গুলো। এই ক্ষেত্রে চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজ কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয়, বেসরকারি চিকিৎসা কেন্দ্র এবং হাসপাতালে কিন্তু আমাদেরকে যেতে হয়। তো উপজেলা ও জেলা পর্যায়ে অন্তত সেকেন্ডারি মেডিকেল যে সেবা, এগুলো পাওয়ার জন্য কি কোনো ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে হয় আপনার, ডক্টর মোহাম্মদ না, আকরাম ব্যবস্থা তো আছেই। উপজেলা লেভেলে কতটুকু কার্যকর সেগুলো বা উপজেলাতে জনগণের ব্যবস্থা ভরসার আছে, জায়গাটা কতটুকু? জেলা পর্যায়ে আছে, মেডিকেল কলেজ, আপনি যদি দেখেন যে আমি শহর পর্যায়ে আছে, বড় বড় শহর পর্যায়ে আছে, ইউনিভার্সিটি পর্যায়ে আছে, বিভিন্ন জায়গাতে আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি আছে, বেসরকারি আছে। এখন দেখা যাচ্ছে যে হয়তো উপজেলা বলতে প্রশ্নগুলো যেগুলো থাকে যে আমাদের হিউম্যান রিসোর্স রিটেনশন হচ্ছে কিনা, একটা প্রবলেম আমরা প্রায় ফেস করি। লাস্ট 50 ইয়ার্স থেকে আমরা এই প্রবলেমটা ফেস করছি। এই একটা ইস্যু দাঁড়িয়েছে। আরেকটা ইস্যু হলো যে সার্ভিসগুলো এডিকুয়েটলি প্রপারলি হচ্ছে কিনা, যে টেস্টগুলো আমাদের রাইটলি হচ্ছে কিনা। এখানে যেটা প্রশ্ন হলো যে হিউম্যান রিসোর্স আমরা কেন রিটেনশন করতে পারছি না। এখন দেখা যাচ্ছে যে আপনি সন্দ্বীপে কাউকে দিবেন, আবার ঢাকা শহরে যিনি থাকবেন বা মুন্সিগঞ্জে যিনি থাকবেন, তার বেতন কাঠামো যদি একই রকম হয়, যিনি রিমোট হার্ড টু রিচ এরিয়াতে কাজ করেন তার বেতন কাঠামো বেশি হওয়া দরকার। এটার আরেকটা হলো যে ওই জায়গাগুলোতে একজন সরকারি কর্মকর্তাকে যখন দেয়া হবে, তখন সেই জায়গাতে তার থাকার পরিবেশটা, তার অন্যান্য ফ্যাসিলিটিগুলো যাতে অ্যাভেলেবল থাকে এবং সেজন্য ওই জায়গাতে সুন্দর করে বসবাস করতে পারে, সে ব্যবস্থা থাকা দরকার। দ্বিতীয়টা হলো যে ওখানে আমাদের একটা উন্নয়ন কমিটি সব জায়গাগুলোতে আছে। আমি মনে করি এটাকে লোকাল লেভেল প্ল্যানিং হওয়া দরকার। লোকাল লেভেল প্ল্যানিংটা হলো ওই জনগোষ্ঠীর জন্য কী ধরনের চাহিদা আছে। আপনি জানবেন যে দিনাজপুরে যদি ফাইলেরিয়াসিস হয় বা ময়মনসিংহের কোনো জায়গাতে যদি কালাজ্বর বেশি থাকে, আরেক জায়গাতে কিন্তু অন্য রোগ বেশি আছে। সুতরাং এটা কিন্তু লোকাল লেভেল প্ল্যানিং হতে হবে। ওই জায়গার সমস্যাটা অনুযায়ী বাজেট হবে, ওই জায়গায় সমস্যাটাও জিনিসটা হবে, এবং লোকাল কমিউনিটির ক্ষমতা থাকা দরকার যে তারা যেন এগুলা পর্যাপ্ত সিদ্ধান্ত দিতে পারে এবং নিতে পারে। এবং ওই ক্ষেত্রে আমার মনে হয় যে লোকাল কমিউনিটি যদি স্ট্রং হয় এবং আমরা যদি এই জায়গাগুলোকে স্বায়ত্তশাসিত করে দিতে পারি সব জায়গাতে, এটা আবার ডিস্ট্রিক্ট লেভেলেও কিন্তু এরকম কমিটি আছে এবং আপনার কেন্দ্রীয় পর্যায়ে বড় বড় হাসপাতালগুলোর জন্য কিন্তু কমিটি আছে। সব কটাকে যদি আমরা স্বায়ত্তশাসিত করে দিতে পারি এবং তাহলে কিন্তু ওই লোকাল লেভেল যদি করে, এবং তখন কিন্তু আপনার হায়ার ফায়ারের ইস্যুটা যেটা সহজ হবে, ডাক্তারদের রিটেনশনের ইস্যুটা, হিউম্যান রিসোর্স, নার্স, ওনাদের রিটেনশনটা সহজ হবে। এবং সবাই যদি ইন্টারাকশনের মধ্যে থাকে, আমি মনে করি, আমি দেখি সবারই কিন্তু কাজ করার ইচ্ছা আছে। তাহলে আমাদের তাদেরকে ওইভাবে মোটিভেট করতে পারলে সার্ভিসগুলো আমরা হয়তো এনশিওর করতে পারবো। যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের দায়িত্বশীল যে ব্যক্তিরা রয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপিস, তারা চিকিৎসার জন্য বরাবরই দেখা যায় বিদেশে চলে যান, ছোট্ট থেকে শুরু করে বড় চিকিৎসা, জটিল রোগের চিকিৎসার জন্য বিদেশে যান, এবং সাধারণ রোগ তো রয়েছে। এরকম কি কোনো পলিসি করা যায় যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, তারা ব্যক্তিদের একান্ত আবশ্যক না হলে দেশেই আসলে চিকিৎসা গ্রহণ করতে বাধ্য থাকবে বা তাদের নিতে হবে? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে। জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আমি শুধু আমার বাবার কথাটা বলিয়ে শুরু করি। আমার বাবা প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছিলেন। তো খুবই জটিল একটি প্যানক্রিয়াটিক ক্যান্সারে উনি ভুগছিলেন। 2008 সালে আমি যখন বাবাকে নিয়ে দেশের বাইরে যাব সিঙ্গাপুরে, তখন স্বাস্থ্য দপ্তরের একটি ফরেন মেডিকেল বোর্ড ছিল। সে বোর্ড আমাকে রিকমেন্ড করার পরে আমি বাংলাদেশ ব্যাংক থেকে ফরেন কারেন্সি সংগ্রহপূর্বক আমি তাকে নিয়ে সিঙ্গাপুর যাই। বাংলাদেশের প্রায় 10 থেকে 15 লক্ষ রোগী প্রতি বছর কিন্তু আমাদের বিভিন্ন দেশে চলে যাচ্ছে এবং পার্শ্ববর্তী দেশেও যাচ্ছে। এখন ভিসা জটিলতা, অন্যান্য জটিলতার কারণে যেতে পারছে না। কিন্তু এই মানুষগুলো কিন্তু কোভিড চলাকালীন সময়ে কিন্তু আমাদের দেশে আমাদের দ্বারাই কিন্তু সেবা নিয়েছিলেন এবং সন্তুষ্ট ছিলেন। তার মানে হলো সব মানুষের আসলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা নাই। কারো আছে, জটিল অনেক রোগ থাকবে, অনেক পৃথিবীতে উন্নত চিকিৎসা আছে, কারো যেতে হবে। কিন্তু
আপনি যদি মোহাম্মদের উদাহরণ দেখেন, মালয়েশিয়াতে ওনার যখন কার্ডিয়াক সার্জারি করার ইস্যু দাঁড়ালো, তখন যখন মালয়েশিয়ার ডাক্তারদেরকে উনি বললেন, তারা বললো যে এখানে এটা সম্ভব হবে না, তাকে সিঙ্গাপুরে যেতে। উনি করলেন না। উনি বললেন যে ঠিক আছে, তুমি এখানে তোমরা প্রশিক্ষণ নিয়ে আসো, তোমরা হাসপাতালের সেট আপ তৈরি করো, আমার অপারেশন পরবর্তী বছর হবে। তাই হয়েছিল। সুতরাং এটা হলো দেশপ্রেম, এটা হলো ইচ্ছা, এবং মানে সব মিলে আমরা কতটা ভিশনারি, কতটা দেশকে ভালোবাসি তার উপর নির্ভর করে। এখন যদি একান্ত এরকম হয় যে কাউকে আসলে এই সেবাটা বাংলাদেশে নেওয়া সম্ভব না, উনি বাইরে যাবেন। কিন্তু যার দরকার, আমি মনে করি যে বেশিরভাগ মানুষেরই সেবাটা বাংলাদেশে সম্ভব, বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং আজকের দিনে যে ভারতের কথাটাই বলি, আমরা ভিসা পাচ্ছি না, আমাদের রুগীরা দেশের বাইরে যেতে পারছে না, একটা জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা বিশেষ করে 15 লক্ষ রুগী যারা ভারতে যাচ্ছেন, তাদের হয়তো 1-2 লাখ রুগী যাওয়া দরকার হতে পারে, বা 3 লাখের হতে পারে। বাকিদের কারোরই বাংলাদেশে বাইরে যাওয়ার দরকার নেই। এবং সেটা রাষ্ট্রপতি বলেন থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত প্রত্যেকেরই এদেশে সেবা নেওয়ার সুযোগ আছে। আমি মনে করি বাংলাদেশের চিকিৎসকরা এখন এত দক্ষ এবং যোগ্য। শুধু তাই না, আমরা প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া বলে একটা ইয়ের সাথে কাজ করি। আমাদের অনেক বন্ধুবান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গাতে যোগ্যতর অবস্থানে আছে। তারা অনলাইনে আমাদের কাছে সংযুক্ত হতে পারেন, এবং সংযুক্ত হয়ে কিন্তু আমাদের যে কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও সেবা প্রদান করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অংশ নিয়েছেন। আপনাদের কাছ থেকে আমরা সংকট এবং সমাধান দুটি আসলে জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে দর্শকদের থেকে বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, আমাদের দেশে ভালো ডক্টর রয়েছেন, আমাদের চিকিৎসা ব্যবস্থায় ভালো কলাকুশলীরাও রয়েছেন, কিন্তু চিকিৎসা ব্যবস্থার যে অব্যবস্থাপনা, তার কারণে অনেক কিছু ছাপিয়েও কিন্তু আমাদের মৌলিক অধিকারের অন্যতম একটি ভিত্তি চিকিৎসা, সেটি আমরা নিশ্চিত করতে পারছি না। নতুন বাংলাদেশে আমাদের এখনকার দাবি এই যে চিকিৎসা ব্যবস্থা, তা নতুন করে ঢেলে সাজানোর। তাহলে আমাদের মৌলিক অধিকারের অন্যতম একটি ধাপ চিকিৎসা, সেটি সকলের জন্য নিশ্চিত করা সম্ভব হবে। সকলে, রুট পর্যায় থেকে শুরু করে ভিআইপি পর্যন্ত, সকলে যেন দেশের থেকেই সেই সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা নিতে পারে, সেই প্রত্যাশা থাকবে আমাদের এই নতুন বাংলাদেশের কাছে। এই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।